আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। শান্তিপূর্ণভাবে শেষ হলো চতুর্থ ধাপের ৬০ উপজেলার ভোট গ্রহণ। ভোট পড়েছে ৩৪% উপরে, জানালেন সিইসি। ঘূর্ণিঝড় রিমালের আঘাতে পটুয়াখালী ও বরগুনায় প্রায় ২৪ কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত। চরম ভোগান্তিতে দুই জেলার কয়েক লাখ মানুষ। মুন্সিগঞ্জের সাবেক যুবলীগ নেতা হত্যা মামলায় টঙ্গীবাড়ি উপজেলা চেয়ারম্যান আরিফুল ইসলাম সহ ৯ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ। এবং মেহেরপুরের বিভিন্ন সড়ক ও ফসলি জমিতে মিলছে ক্ষতিকর পার্থেনিয়াম। নতুন ধরনের এ আগাছায় কম হতে পারে ফলন, বলছেন বিশেষজ্ঞরা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। চতুর্থ ধাপে দেশের ৬০ উপজেলায় শান্তিপূর্ণ ভোট গ্রহণ শেষে চলছে গণনা। সকাল ৮টায় এসব উপজেলায় ভোট গ্রহণ শুরু হয়ে একটানা চলে বিকেল ৪টা পর্যন্ত। তবে এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এই নির্বাচনে চেয়ারম্যান পদে ২৫১ জন, ভাইস চেয়ারম্যান পদে ২৬৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২০৫ জন সহ মোট ৭২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। অবাধ ও সুষ্ঠুভাবে ভোট গ্রহণে প্রতিটি কেন্দ্রে রয়েছে র্যাব, পুলিশ, বিজিবি ও আনসার সদস্যদের কড়া নিরাপত্তা ব্যবস্থা। এদিকে চতুর্থ ধাপের নির্বাচনে ভোট পড়েছে ৩৪.৩৩% বলে জানিয়েছেন সিইসি কাজী হাবিবুল আওয়াল। নির্বাচনে সহিংসতা না হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন তিনি। ঘূর্ণিঝড় রিমালের আঘাতে পটুয়াখালী ও বরগুনায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ২৪ কিলোমিটার বেড়িবাঁধ। এতে ভোগান্তিতে পড়েছেন দুই জেলার কয়েক লাখ মানুষ। বাড়িঘর হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন উপকূলের এসব মানুষ। দুর্গত এলাকা ঘুরে আপেল মাহমুদের সিরিজ রিপোর্ট, ছবি তুলেছেন হাসিবুল হাসান। গড়দর থাকতে পারিনি, আইয়ে রয়েছে এই ঘর মানে গড়দুর কাজ ধুই মনে সব টাসমাস করে গেছে। ও ঘরে থাকতে নেই, টিন সব লই গেছে নদীতে, টিন উড়ে সব নদীতে লিয়ে গেছে। বেঁচে থাকার শেষ সম্বল হারিয়ে নিঃস্ব কমরপুরের আব্দুল আজিজ মোল্লা। পটুয়াখালীর কলাপাড়ার উপকূলীয় এই এলাকায় রাতে ঘুমানোর জায়গাটুকু কেড়ে নিয়েছে ঘূর্ণিঝড় রিমাল। বঙ্গোপসাগর ঘেঁষা ফাত্রার বনের দিকে উদাস মনে হিসাব মেলাতে ব্যস্ত এ জেলে। একই পরিস্থিতির শিকার খাপড়াভাঙা নদীর তীরে সিরাজপুর গ্রামের আবু গাজী। ঘরের কাঠামো ছাড়া সবই উড়ে নিয়ে গেছে ঘূর্ণিঝড়। চাংটা পড়ে গেছে, এই আমার ঘর দুয়ার নাই, বাড়িও ঘর নাই, চারটা তিনটে মেয়ে একটা ছেলে, ছেলে এফেক্ট করা, ব্রেনটে এফেক্ট করা, দারুণ এফেক্ট করা। এই নিয়ে আমি খাইলে আমার আর কোনো কিছু নেই, আমি একটু সাহায্য চাই। এবারের ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পুকুর, মাছের ঘের, বন এবং আধা পাকা ও কাঁচা বাড়ি ঘর। বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় মানবেতর দিন কাটাচ্ছেন গলাচিপা, কলাপাড়া, রাঙাবালির উপকূলবাসী। গরু ঘর পাশাই কেউ পড়ছে, কেউ ঘিরে ডিগের পাশাই পড়ছে, ক্ষয়ক্ষতি ভালোই হয়েছে। টিন টুন উড়ে নিয়ে গেছে, কতকের গাছে চাপা পড়ছে। ঘরের চাল মাল উল্লি উল্লি হালাই দিয়েছে, এগুলো বান্ধিয়ে সিন্দিয়ে সুন্দর করে রাখছি, অনেক ক্ষতি হয়েছে। বরগুনা সদর উপজেলার আইলা পাতাকাটা, বালিয়াতলি ও বদরখালী ইউনিয়নেও বাঁধ ভাঙনে মানবতার জীবনযাপন করছেন উপকূলের মানুষ। এ জেলায় প্রায় ৩,৩৭৪টি ঘর সম্পূর্ণ বিধ্বস্ত এবং ১৩,০৩৪টি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। আশা করি যে ভালো একটা যে মানুষজন তাদের ক্ষতি গ্যাপটা পূরণ করে আসতে পারে, সেজন্য আমাদের সার্বিক সহযোগিতা যেভাবে পারি আমরা তাদেরকে দিয়ে যাব। বরগুনা ও পটুয়াখালীর যেসব স্থানে বাঁধ ভেঙে পানি প্রবেশ করেছে সেসব স্থানে দ্রুত সংস্কারের উদ্যোগ নিচ্ছে পানি উন্নয়ন বোর্ড। একদিকে সংস্কারের অভাব, আরেকদিকে ব্লকের পরিবর্তে বালুর বস্তা ফেলে বাঁধ নির্মাণ করা হচ্ছে। এতে প্রায়ই প্রাকৃতিক দুর্যোগে উপকূলবাসীর লক্ষাধিক মানুষের জীবন হুমকির মুখে পড়ছে। তাই এলাকাবাসীর দাবি দ্রুত এই সমস্যার সমাধানে সরকারকে সঠিক পরিকল্পনার
আন্ধার মানিক নদীর পাড় থেকে আপেল মাহমুদ, এটিএন বাংলা, কলাপাড়া, পটুয়াখালী। মুন্সিগঞ্জের সাবেক যুবলীগ নেতা হত্যা মামলায় টঙ্গীবাড়ি উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান আরিফুল ইসলাম হালদার ও তার ছোট ভাই একই উপজেলার কামারখাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান হালদার এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির হালদার সহ 9 জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষে সকালে আসামিরা মুন্সিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে শুনানি শেষে বিচারক কাজী আব্দুল হান্নান তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গত 8 এপ্রিল পূর্ব বিরোধের জেরে টঙ্গীবাড়ির দিঘিরপাড় পুলিশ ফাঁড়ির সামনে দুপক্ষের সংঘর্ষের সময় সোহরাব খান নামে সাবেক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। এ সময় গুরুতর আহত হন নিহতের ছেলে জনি খান। ধান বীজ ও রাসায়নিক সার উদ্ধারের ঘটনায় ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আওড়াবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিঠু শিকদার সহ 3 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। কাঠালিয়া উপজেলা কৃষি অফিসার ইমরান বিন ইসলাম মামলাটি দায়ের করেন। কাঠালিয়া থানার ওসি নাসির উদ্দিন সরকার জানান, বিষয়টি তদন্ত করে আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। তবে নির্বাচনী প্রতিহিংসার কারণে মামলাটি দায়ের করা হয় বলে দাবি করেছেন মিঠু শিকদার। মঙ্গলবার সন্ধ্যায় আওড়াবুনিয়া ইউনিয়ন পরিষদ ভবনের একটি কক্ষ থেকে 10 কেজি ওজনের 6 প্যাকেট ধান বীজ ও আওড়াবুনিয়া ইউনিয়নের যুবলীগ নেতা দীপক কুমার হাওলাদারের ভাড়া বাসা থেকে এমওপি 5 বস্তা ও ডিএপি 2 বস্তা রাসায়নিক সার উদ্ধার করা হয়। আগামীকালের মধ্যেই বান্দরবনের সাবেক আইজিপি বেনজির আহমেদের কি পরিমাণ সম্পত্তি রয়েছে তার হিসাব দিতে জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে দুদক। এই নির্দেশনার পর বেনজিরের সম্পত্তির খোঁজ নিতে তৎপর হয়ে ওঠে প্রশাসনের কর্মকর্তারা। ইতোমধ্যে বান্দরবন সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের মাঝের পাড়া এলাকায় বেশ কিছু জায়গা জমির খোঁজ পেয়েছে প্রশাসন। বান্দরবনের জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন জানান, সুয়ালকের সম্পত্তির খোঁজ পেলেও লামার সম্পত্তির বিষয়ে এখনো কোনো কাগজপত্র পাওয়া যায়নি। তবে দ্রুত সব সম্পত্তির হিসাব দুদকে পাঠানো হবে বলে জানিয়েছেন তিনি। অভিযোগ রয়েছে বেনজির আহমেদ র্যাবের মহাপরিচালক থাকাকালীন সময়ে এসব জায়গার কোনোটা লিজ, দখল বা জোর করে কিনে নিয়েছেন। দখল করা জায়গা জমি ফেরত দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। রাজধানীর আদ্দিন উইমেন্স মেডিকেল কলেজের 16তম ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হলো আজ। মগবাজারে কলেজের ব্যারিস্টার রফিকুল হক মিলনায়তনে নানা আয়োজনের নবীন 100 শিক্ষার্থীকে বরণ করে নেওয়া হয়। আরো জানাচ্ছেন মিজান শাহজাহান। ৭৪ জন দেশি ও ২৬ জন বিদেশি শিক্ষার্থীকে বরণ করে নিতে আদ্দিন উইমেন্স মেডিকেল কলেজের এ আয়োজন। নবাগত দেশি বিদেশি শিক্ষার্থীরা বলেন, সেবার মানসিকতা থেকেই ডাক্তার হতে চান তারা। I'll try my hard and best to prove myself and make the dream of my parents and my family. চিকিৎসক হওয়ার প্রথম ধাপ হিসেবে আদ্দিন উইমেন্স মেডিকেল কলেজকে বেছে নিয়েছি। যে স্বপ্ন নিয়ে মেডিকেল কলেজে ভর্তি হওয়া, তার বাস্তব প্রতিফলন ঘটাতে অধ্যবসায়ের পাশাপাশি নীতি নৈতিকতার চর্চার তাগিদ দেন বক্তারা। You need to do study very regularly. Because every day you will have item, card, exam. So you need to be very regular. If you keep something for tomorrow, it will keep on piling yourself. Search Google globally কি হচ্ছে, স্টাডি আরো কত ডেভেলপ করেছে, কত রিসার্চ, কত ডেটা, এই বিষয়গুলো সম্পর্কে যেন তোমরা জানতে পারো। ছাত্র জীবনের এমনই বন্ধুত্বের বন্ধনে হয়তো তোমাদের ক্যারিয়ারের প্রথম দিন থেকেই শুরু হবে এবং সেই জায়গা থেকে আসলে সফলতাটা আসবে। আদর্শ ডাক্তার হতে হলে রোগীকে দক্ষতার পাশাপাশি হৃদয় দিয়ে দেখতে হবে বলে মনে করেন আদ্দিন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডাক্তার শেখ মহিউদ্দিন। হার্ট অফ মাদারকে রোগীকে দেখতে হবে আর সর্বোচ্চ দক্ষতা থাকতে হবে। ডাক্তারি দক্ষতা সেই দক্ষতা, যে দক্ষতার সাথে সায়েন্টিফিক নলেজ ব্রেন করা। আমি খুব দরদ দিয়ে পালসার দেখলাম, কিন্তু পালসের রেট কত আমি জানি না, তাহলে মায়ের হৃদয়ে থাকলেও হবে। অনুষ্ঠানের শেষ দিকে আদ্দিন উইমেন্স মেডিকেল কলেজে অধ্যয়নরত ভারতের কাশ্মীরের শিক্ষার্থীদের পরিবেশনা মুগ্ধ করে দর্শকদের। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে বর্তমান প্রজন্ম ও শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন সংসদ সদস্য শামীম ওসমান। ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের নবীনবরণ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। কলেজের অধ্যক্ষ বিমল চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপাধ্যক্ষ জীবনকান্তি সাহা ও নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার সভাপতি সালমা ওসমান লিপি বক্তব্য রাখেন। পরে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। মেহেরপুরের বিভিন্ন সড়ক ও ফসলি জমিতে মিলছে ক্ষতিকর পার্থেনিয়াম। এটি ফসল, মানবদেহ এমনকি গবাদি পশুর জন্য অত্যন্ত ক্ষতিকর। এটির আদি অস্তিত্ব উত্তর আমেরিকায় হলেও এখন দেখা মিলছে মেহেরপুরের বিভিন্ন সড়ক ও ফসলি জমিতে। বিশেষজ্ঞরা বলছেন, জমিতে এ আগাছা বিস্তার লাভ করলে কমিয়ে দিতে পারে ফসলের ফলন। মেহেরপুর প্রতিনিধি উম্মে ফাতেমা রোজিনার পাঠানো তথ্যচিত্র নিয়ে রিপোর্ট করছেন আসিফুর রহমান সাগর। কৃষির নীরব ঘাতক নামে পরিচিত পার্থেনিয়াম, এর বৈজ্ঞানিক নাম পার্থেনিয়াম হাইড্রোফোরাস। ভয়ঙ্কর এই আগাছাটি ইতোমধ্যে ভয় ধরিয়ে দিয়েছে বিশ্বব্যাপী। একটি আগাছা থেকে 10 থেকে 15,000 বীজ হয়। কয়েক বছর আগে মেহেরপুরের বিভিন্ন সড়কে এর অস্তিত্ব দেখা গেলেও এখন তা ছড়িয়ে পড়ছে কৃষি জমিতে। রাস্তাঘাট বোঝা হয়ে গেছে, এতে তাতে ফসলের ক্ষতি হয়। এর কোনো মেডিসিন যে বাংলাদেশ সরকার বা কোনো অফিসার কি কোনো অফিসার, কৃষি অফিসার এসে কোন বলেনি যে এই জিনিসটা সরিয়ে দেন। এদিকে নানা উপায়ে মানুষের সংস্পর্শে আসছে ক্ষতিকর এই গুল্ম জাতীয় গাছটি। অনেকে না জেনেই পড়ছেন এর দীর্ঘমেয়াদী বিষক্রিয়ায়। মানুষের গায়ে ঠেকলে গাছ উল্কায়, গাছ জ্বলে। পলিনগুলো কিন্তু আমাদের ভিতরে চলে আসে নাকের ভিতরে বা বায়ুমণ্ডলীয় একটা ভাসমান অবস্থাতে থাকে। সেগুলো কিন্তু আমার শ্বাসের ভিতর দিয়ে আমাদের ফুসফুসে যায় এবং তখনই কিন্তু আমাদের সেখানে ইনফেকশন তৈরি হয়। শুধু ফসলই নয়, মানুষ ও গবাদি পশু পার্থেনিয়ামের সংস্পর্শে এলে অ্যালার্জি, অ্যাজমা, চর্মরোগ, ব্রঙ্কিওলাইটিস সহ ক্যান্সারের মতো নীরব ঘাতক রোগে আক্রান্ত হবার আশঙ্কা রয়েছে। অ্যাক্সিডেন্টালি যদি গরুর পেটে যায় তাহলে অনেক সময় পুরো বডিতে তার ডার্মাটাইটিস হয়। তার মানে হচ্ছে পুরো শরীরে জায়গায় জায়গায় গোল গোল হয়ে চাকা হয়ে যায়। যখনই কোনো মানুষ এটার সংস্পর্শে আসে তখনই এখানে একটা তীব্র অ্যালার্জিক রিয়েকশন হয় এবং আরো বিষাক্ত যদি হয় তাহলে সেক্ষেত্রে তীব্র জ্বর, মাথা ব্যথা এবং উচ্চ রক্তচাপের মতো শারীরিক সমস্যা হয়। আগাছাটি নিয়ন্ত্রণে কাজ করছে জেলা কৃষি বিভাগ। বীজ আসার আগে, ফুল আসার আগে যদি বীজ হয়ে যায় তখন এটা ছড়িয়ে পড়বে, বাতাসের মধ্যে ছড়িয়ে মাঠে ঘাটে সব জায়গায় ছড়িয়ে যাবে। তো আমরা এটা ভেজিটেরিয়ান এবং এই জন্য আমরা তাদেরকে কিছু ডেমো দেখাচ্ছি যে কিভাবে করে মাটিতে পুঁতে ফেলতে হবে, তারপর উপরে আগুনে পুড়িয়ে ফেলতে হবে। কৃষি বিভাগের মতে পার্থেনিয়াম নিধনে প্রয়োজন সমন্বিত উদ্যোগ। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন র্যাবের নবনিযুক্ত মহাপরিচালক হারুনুর রশিদ। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি 1975 সালের 15 আগস্ট ঘাতকের গুলিতে নিহত বঙ্গবন্ধুর পরিবার সহ অন্যান্য শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন। র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ গোপালগঞ্জের পুলিশ সুপার আলিব আলী আফিফা এবং জেলা প্রশাসনের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। নড়াইলে স্কুল ছাত্রী ধর্ষণ মামলায় 2 বখাটেকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত। ধর্ষিতার বাবার দায়ের করা মামলায় গ্রেফতার সিয়াম ও রুবেল নামে 2 আসামিকে দুপুরে লোহাগড়া আমলি আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিনের আদালতে তোলা হলে আদালত তাদেরকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। পুলিশ জানায়, মঙ্গলবার 7ম শ্রেণীর ওই ছাত্রী লাহুরিয়া হাফেজ আব্দুল করিম একাডেমির পাশে প্রাইভেট পড়তে যায়। পরে সেখান থেকে ফেরার পথে বন্ধুদের সহায়তায় ধারালো অস্ত্রের মুখে ধরে নিয়ে সিয়াম মেয়েটিকে ধর্ষণ করে। নানা আয়োজনে সারা দেশে পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। এ উপলক্ষে নাটোর কালেক্টরেট ভবনের সামনে থেকে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এছাড়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটি প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। পরে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
নড়াইলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী ও পুলিশ সুপার মেহেদি হাসান সহ অন্যান্যরা অংশ নেন। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জামালপুরে বৃক্ষরোপণ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জেলা পুলিশ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি শাহ আবিদ হোসেন। পরে পুলিশ লাইন্স প্রাঙ্গণে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। শেরপুরের নানা কর্মসূচির মাধ্যমে পালিত হচ্ছে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠন ও মুক্তিযুদ্ধকালীন সর্বদলীয় সংগ্রাম পরিষদের শেরপুর অঞ্চলের অন্যতম নেতা ভাষা সৈনিক আব্দুর রশিদের 10ম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে শহরের শেখহাট্টি মহল্লায় আব্দুর রশিদ কুটিরে প্রয়াত ভাষা সৈনিকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ সহ মরহুমের কবর জিয়ারত, কোরআন খানি ও তার আত্মার মাগফিরাত কামনা করে বিভিন্ন মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আজীবন সংগ্রামী অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী আব্দুর রশিদ 1931 সালে 25 জানুয়ারি শেরপুর পৌর টাউনের শেখহাটি মহল্লায় এক কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন। বার্ধক্যজনিত কারণে 84 বছর বয়সে 2014 সালের 5 জুন গৃহনারায়ণপুরের নিজস্ব বাসভবনে মারা যান তিনি। ঝিনাইদহে শুরু হয়েছে 3 দিন ব্যাপী কৃষি মেলা। সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক SM রফিকুল ইসলাম। অনুষ্ঠানে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ ষষ্ঠী চন্দ্র রায়, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী ও কৃষি কর্মকর্তা নূরে নবী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এর আগে র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মেলায় জেলা ও উপজেলার কৃষি উদ্যোক্তাদের 20টি স্টল রয়েছে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি গ্রামগঞ্জের খবর। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।